আমরা একটু আমরা একটু আসলে একটু একটু প্রিসাইজ থাকতে চেষ্টা করি। অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না। তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে। এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত টারত এইসব এলিমেন্ট আমি যেতে চাইতেছি না। আপনি দুই লাইনে বলেন 1971 সালে জামাতের অবস্থা সঠিক ছিল। দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না। আপনি আমাকে বলেছেন সেই জন্য কথাটা উঠলো যে আপনাদের অবস্থা নাকি পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে, তার নাম মাহফুজ আলম। তিনি বলেছেন যে তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে। আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে, কিন্তু শেষ হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন, নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জনাব মাসুদ? মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 সালে আপনারা তো মুক্তিযুদ্ধের কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, এটা খারাপ জিনিসই মনে হয়, শুই না তো ভালো জিনিস মনে হয় না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত দেশের মানুষের কাছে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। জনাব মাসুদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী জাস্টিস চৌধুরী, আপনি বলেছেন যে সব পুলিশ অনেক ধৈর্য দেখিয়েছে। আমি যদি আপনাকে শুধু টাইমলাইনটা একটু মনে করিয়ে দেই, 14 জুলাই প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন হয়েছিল। সেই 14 জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই 14 জুলাইতেই হচ্ছে ওবায়দুল কাদের, 15 জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও অদ্ভুতপূর্ণ মানসিকতা বা আচরণের প্রকাশ ঘটেছে। এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায়, এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশ্যে। অনেক মিডিয়া সেখানে ছিল, আপনি দেখেছেন কিনা জানি না, আমার ধারণা আপনি দেখেছেন। 16 জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থকরা 6 জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ, মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে, কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনাই করা যায় না। ছোট করে একটু জানতে চাইবো যে আপনি ইংল্যান্ডে ছিলেন 81 সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন, বা 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনা আন্দোলনকে? সেখানে কোনো সেটা স্বাধীনতার পরে, আমি ইদানিং কালে, স্বাধীনতার পরে, ইদানিং 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা আন্দোলন অশান্তি ইদানিং কালেও এই গাজার ব্যাপারে মার্কিন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি, এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে, প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। এবং এইখানে আমি একটি কথা বলতে চাই খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক। অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল হাইকোর্টের সেই রায়। আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেজন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট করে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি। আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল ডকুমেন্টের কথা বলছো না তুমি? আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই
4 জুন, এটাকে ইন্টেনশন বলে। 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুন চেম্বারে গেট স্টে হওয়ার কথা। না না না, হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই কর্মদিবসে করতে হয় নাই তো? কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল, সেই স্টে আপনি হাইকোর্টে বসেছেন, এপিলেট ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, হ্যাঁ গিয়েছেন, আদালতে 4 জুন রায় হয়েছে, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে না। 4 জুন রায় হয়েছে, 18 জুলাই, এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। এগুলো তো তোমার খুব ভালো জানা, কারণ তুমি জাসির চৌধুরী চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি ফুল কোর্টে পাঠিয়ে বিলম্ব করেছে, 1 মাস 14 দিন বিলম্ব করেছে। হ্যাঁ, আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করেও থাকে মেনেও নেই, কিন্তু সরকার যে না শোনো, যদি আদার ইন্টেনশন থাকলে তো অ্যাপিলই করতো না। আপিল করে প্রমাণ করেছে যে তারা তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি, চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে। আপিল করতে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে, এগুলো তো অনেক আগেই হয়েছে। চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট, এই জিনিস চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট না, হ্যাঁ 2 মিনিট তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব করেছে। আমি আপনি দুজনেই দেখেছি, হাইকোর্টে অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে আমি আপনি দুজনেই দেখেছি। হ্যাঁ, কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সিএমপির ভাষা হলো আপনি চেম্বারে স্টপ করতেন, চেম্বারে আপনি স্টপ করতেন, হাইকোর্টে না, চেম্বার স্টপ করার চেষ্টা, চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু চেম্বার তো এটা করেনি। চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের করছো, কনফিউজ করছো? আমি চেম্বার শুনেছে, এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে, যেটা ফুল কোর্টে চলে গেছে। সুতরাং এবং সিএমপি যখন করলো, সিএমপির ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়কে সরকার আইন আদালতকে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসব। আপনি আমাকে আগে বলেন যে আপনি এইটা দেখেন যে সরকার মানে যেটিকে আপনি পুলিশের ধৈর্য দেখানো বলছেন, সেটা আপনি কেন বলছেন? আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশ কি বসে থাকবে? তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমি আমার কাজে যেতে পারিনি। তারপরে এখানে শুধু আবু সাইদ না, প্রতিটি জীবন অমূল্য, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আপনি শিখিয়েছেন দেখতে হবে রুট কজ, দেখতে হবে রুট কজ। আমি বলছি যারা এই পরিস্থিতি যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই এই জন্য দায়ী। পরিস্থিতি সৃষ্টি করেছে শিবির, এই যে শিবির জামাত, এটা তো বাস্তবতা। এই শিবির জামাত বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে সেটিকে আমাদের জানা নেই। শিবির জামাতের এত শক্তি আছে, আওয়ামী লীগ 4টা ইলেকশন করলো পর পর, শিবির জামাতের এত শক্তি আছে, অবশ্যই 4টা ইলেকশন করলো। শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত। যে পয়সাগুলো দেশ থেকে চলে যাচ্ছে সেগুলো শিবিরের দিয়ে আসছে না, হ্যাঁ এগুলো শিবির আবার ফেরত পাচ্ছে। এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলো তো প্রমাণিত সত্য কথা। এবং এই যে গতকাল যখন নূর নামে একজনকে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হলো, তখন সেইখানে যে ইটা ছিল, ফরওয়ার্ডিং ছিল, সেই ফরওয়ার্ডিং এ বলা হয়েছে যে নূরের সাথে এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন 2 জন ছাত্রের কথা হয়েছে। এটি তারা পেয়েছে সেই কথা, এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে থেকে লন্ডনে বসে, সেই প্রমাণও তাদের কাছে আছে, সেগুলো প্রমাণ পেয়েছে। সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব, এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে। 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল। আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার, আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান নয় খালেদ, এটা সকলে, এটা হলো বাস্তবতা। এটি অস্বীকার করা মানে হলো
এটা অস্বীকার করে না, এটি বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার আমি একটু আপনার আরেকটা মোটেও না শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা, এটা তো জামাত শিবিরের সাথে তো আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, জামাত শিবির তো এই উদ্দেশ্যের কথা বলে না, এই যে সাধারণ ছাত্রদের শোনো খালেদ, সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে, তারা জানতো না, না জেনেই তারা এই জামাত শিবির বিএনপির ফাঁদে পা দিয়েছে, পা দিয়ে এখন কিন্তু তারা বুঝতে পেরেছে, বুঝে তারা পুলিশ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে গুলি করে তখন পুলিশ জানতো যে আবু সাইদ হচ্ছে জামাত শিবিরের লোক, আন্দোলনকারী না, তাই না? না, সেটা আমি কি করে বলবো, আমার কাছে সেই ইনফরমেশন নেই। এখন কথা হলো যে তাহলে আপনি মনে করেন যে পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? না, আমি যেহেতু শোনো, সরকার একটি তদন্ত কমিশন করেছে, এবং তদন্ত কমিশনটা কিন্তু সরকারি কর্মকর্তাদের দিয়ে নয়, তদন্ত কমিশন করা হয়েছে একজন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে। সেখানে সবকিছু ভেসে আসবে, সেখানে তো আমরা সবই দেখতে পাবো। উনি তো তদন্ত করবেন না, উনি সরকারি লোকই ওনাকে তদন্ত করতে সাহায্য করছেন, এবং আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয়, কিভাবে তারা কাজ করতে পারে। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল, এবং পুলিশ যেটি করেছে এটি ঠিক করেছে। এই জন্য না, পুলিশ না, আমি জেনারেলি বলছি, পুরো প্রেক্ষিতে বলছি, যখন এরা রাস্তাঘাট মানে প্রথম দুদিন পরে যখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিল, তখন সকলের নিরাপত্তার জন্য, সকলের রাস্তা চলার স্বাধীনতার জন্য পুলিশের অবশ্যই গুলি করে না, পুলিশের অবশ্যই অ্যাকশনে যাওয়ার দরকার ছিল, এবং সেই অর্থে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশের উপর তো আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, এবং এই জন্য দায়ী তাদেরই ক্ষমা চাইতে হবে যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং এই পরিস্থিতি যারা এটাতে উস্কানি দিয়েছে, তাই না? হ্যাঁ, যারা উস্কানি দিয়েছে, আপনার কাছে মনে হয় না এই উস্কানি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দিয়েছে? আপনার মনে হয় না? না, এটা মোটেও মানে এই উস্কানি দিয়েছে। আপনি দেখেন জাসির চৌধুরী, আমার কেসটা দেখেন, আপনি অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটা বাতিল করো, অ্যাটর্নি জেনারেলকে বলছেন, আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা, আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন কোটা। যারা নিজেরাই বলে তুমি কে আমি কে, রাজাকার তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। হ্যাঁ, না, কারণ প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তুমি কি আমি কে, তারপরে আরো বলছে প্রধানমন্ত্রী বক্তব্য শিরোধার্য, না, আরো বলেছে যে ইসে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এই কথাগুলো যারা বলেছে তারা তো সশিক্ষিত। হ্যাঁ, বলেছে, এটা একটা স্লোগান ছিল। এবং সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে এইখানে এই কোটার সাথে ভারতের সম্পর্কটা কি, তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সবকিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি মোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না। কোটার যে সাধারণ ছাত্ররা তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা না বুঝে, এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে তারা কিন্তু সবাই যার বিচারপতি চৌধুরী, আমি আপিল বিভাগের রায় এখন বুঝতে পেরেছে যে বিচারপতি চৌধুরী, আমি আপিল বিভাগের রায় আমি একটু বোঝার জন্য, আমি একটু বোঝার জন্য এইসব লোকেরা। হ্যাঁ, বিচারপতি চৌধুরী, আমার একটু বোঝার জন্য যে তাইলে দেখা যাচ্ছে যে সরকার প্রথম থেকেই কোটা বাতিলের পক্ষেই ছিল, মানে এবং আন্দোলনকারীরা যা চেয়েছিল তাই চেয়েছে, প্রমাণিত, এটা প্রমাণিত এবং ডকুমেন্টেড। তারপর তাই বলছে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী যা কিছু বলেছিলেন, তাদের বক্তব্য খালেদ শোনো, তারা কিন্তু কেউ বলেনি যে কোটার পক্ষে। সবচেয়ে বড় কথা, অ্যাপিলেট ডিভিশনে কি ডকুমেন্ট গেল সেটাই তো আমরা দেখব। এবং তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেনি, আপনি কিন্তু একটা ছোট জিনিস ওভারলুক করছেন মাই লর্ড। আপনি কি দেখছেন যে অ্যাপিলেট ডিভিশনের কাছে যে কাগজটা গেছে, সেই কাগজটা গেছে আন্দোলনের চতুর্থ দিনের মাথায়, অন্তত 25 জন মানুষ মারা যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন সেই কাগজ তৈরি করা হয়েছে। না, শোনো, আপনাকে ডেটটা বলেন, আমি মিলাই দেখি, আপনি ডেটটা বলেন। প্রথম দিনে এই ঘটনা ঘটার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার বলে ফেলল যে 2 জন লোক মারা গেছে, যেটি একেবারে নেহায়েত একটা মিথ্যাচার জনিত সংগঠন ছিল। আপনি আমাকে একটু টাইমলাইনটা বলবেন, সরকার কবে এই কেভিয়েটটা তৈরি করছিল অ্যাপিলেট ডিভিশনে দেওয়ার জন্য, যে আমরা কোটা চাই না? এই কেভিয়েট তৈরি, শোনো, এই কেভিয়েট তৈরি করেছে সেই হাইকোর্টের রায় হওয়ার সাথে সাথে। 4 জুন এই মুহূর্তে আমাকে দেখতে হবে। হ্যাঁ, সাথে হাইকোর্টের রায় হওয়ার সাথে সাথেই তারা কেভিয়েট দিয়েছিল। হ্যাঁ,
সুতরাং এই প্রথম দিন এবং সেদিনই কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছে, ডিভিশনে গেছে। আমি একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল, আপনাদের এক ঐক্যমত ছিল, নাকি এটা কি ছিল আসলে? মানে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা what did you do? দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে, আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার, যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না, অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, ইলিশ মাছ আমরা খেতে পারিনি, তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি, তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমার এখানে একটু ছোট করে জানতে চাওয়া আছে, আপনাদের যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশে, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেইনস্টেই বলেন নাকি বিএনপির এগেইনস্টেও বলেন? বিএনপিও ক্ষমতায় আসলে করদ রাজ্যই হয়। এবং আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা, আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন। এবং না, এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য, এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না, এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইন্ডসাইট একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, অতটা বাংলাদেশ স্বাধীন হতো না। এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদ, মানে আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এবং এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল, দিল্লি না ঢাকা, কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিছেন রে ভাই, আপনারা এই স্লোগান আপনারা দিছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া 71-এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, 71-এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন আপনি। পরেন সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের অ্যাবসলিউটলি ওই জায়গার মধ্যেই আছে।
ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, এবং Absolutely. সেই প্রয়োজন এখনো নাই, ছিল না। এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই। এটা হচ্ছে বিবিসি বাংলা একটা নিউজ করছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলিকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন। আসলে এটা শুরু হয়েছে যে জনাব শফিকুর রহমান সাহেব পীর সাহেব চরমনাই জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করলেন, এরপরে আবার দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে আবার দেখা করছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সঙ্গে। আপনাদের টেক একটু শুনবো। প্রথমে একটু মাসুদ ভাইয়ের কথা শুনে, যে মাসুদ ভাই আসলে রশি টানাটানি ধর্মভিত্তিক রাজনৈতিক দল একটু যদি এটা বলতেন, খালি একটু আপনার অনুভূতিটা একটু শোনায় রাখি। আমরা কিন্তু দেখছি জামায়াতে ইসলামীকে খুব বেশি জায়গা অনেক ইসলামিক দলে নীতি দিতে চায় না। আমরা বাবুনগরী সাহেবের কথা শুনছি, বাবুনগরী সাহেব বলছিলেন যে জামায়াতে ইসলামী অনেক খারাপ। থাক, আমি এত কথা বলতে চাই না, মানে বলছে খারাপ। যাই হোক, জি, আমাদের খারাপ বলাটা ভালো বলাটা তো একজন মানুষের তার গণতান্ত্রিক অধিকার। এটাকে আমরা সব সময় বলি যে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন, কোনো পরামর্শ পর্যালোচনা দেন, সেটাকে আমরা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই ধরে নিই। আমাদের কোনো সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি। সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপির পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে। আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে, ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না। তো বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই? জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে, প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই 1971 সালকে, আবার সম্পদ বানানো হচ্ছে আমাদের সেই সংবিধানকে, রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই, আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না। অথচ দেখেন সিরিয়ায় বাশার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাশার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে, সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে, আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে। তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি, আসলে কি টার্গেটে করছি? এই যে ধর্মকে, ইসলামকে ব্যবহার করার প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা, আলেমদের ব্যাপারে একজন বলছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে, তাতে আমি উত্তেজিত হব কেন? আমি উত্তেজিত হলে তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম, জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না? সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে, ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনটার এতই কাছে যে চরমনাইয়ের ইয়াটা, মানে ওনাদের মার্কাজটা বা ওনাদের মাদ্রাসাটা, উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন, দাওয়াত নিয়েছেন, সেখানে গিয়েছেন, এবং সেখানে বেসিক্যালি শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে, আর কিছুই না। আমি একদম কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাক্স দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব, এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করব। এইটুকু কথা বলা হয়েছে। সুতরাং এই জায়গায় যদি আবার বিএনপি সেখানে যায়, সেটা তো ডিপেন্ড করবে যে চরমনায় আমাদের সম্মানিত সেখানকার চেয়ারম্যান বা সভাপতি মুফতি রেজাউল করিম সাহেব, উনি অথবা ওনার যারা আছেন তারা ঠিক করবেন। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র চরমনায় পীর সাহেব নয় বা চরমনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নয়, আমরা সমস্ত ইসলামী দলগুলোকে ওন করি আমরা কাজ করছি। সেখানে কেউ তার ব্যক্তিগত চিন্তায় আমাদের ব্যাপারে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। মাসুদ ভাই, আপনারা যে ইসলামিক দলগুলিকে ওন করার চেষ্টা করতেছেন সেটা আপনারা বহুবার বলছেন, কিন্তু আমরা যদি দেখি যে হেফাজতে ইসলামীর সাথে যেসব রাজনৈতিক দলগুলো আছে, আপনারা একাধিকবার বৈঠক করছেন, কিন্তু সেইটা তো আসলে হয় নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে দুইটা লাইন পড়াতে চাই, এবং তারপরে আমি হেলাল ভাইয়ের কাছে যেতে চাই যে জামায়াতে ইসলামী সম্পর্কে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী মানে মাওলানা হোসেন আহমদ মাদানির উদ্ধৃতি দিয়ে বলেছেন, জামায়াতে ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল, তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট, কেননা জামায়াতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি ছোট্ট অনুরোধ করব, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন।
যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, বিএনপির মনোনয়ন অফিসিয়ালভাবে দিয়েছেন, তো বাংলাদেশের অনেক জায়গায় এখন পর্যন্ত দেওয়া বাকি রয়ে গেছে। বেশিরভাগ জায়গার মনোনয়ন দিয়ে দিয়েছেন। এখানে আলোচিত সমালোচিত রুমিন ফারহানাকে এখন পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়নি দল থেকে, হয়তোবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে। তো রুমিন ফারহানাকে যেহেতু মনোনয়ন এখনও দেওয়া হয়নি, সেই বিষয়ে আপনি কি বলবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকে বলতেছেন যে রুমিন ফারহানা দুর্দিনে বিএনপির পাশে ছিল, আবার অনেকে বলতেছে রুমিন ফারহানা না দেওয়াই ঠিক, একটু বেশি বকবক করে। তো আসলে কতটা বকবক করে কিংবা কতটা দলের জন্য স্যাক্রিফাইস করছে, দলের দুর্দিনে পাশে ছিলেন, সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, একটু ঠান্ডা লাগছে, সেজন্য বারবার কাশি দিতেছি, মাইন্ড করবেন না, অপ্রস্তুতভাবে ভিডিওটি বানাচ্ছি। প্রিয় দর্শক, দেখেন, সব কথার এক কথা হচ্ছে ভালো মানুষকে সাপোর্ট করতে হবে, ভালো মানুষের পিছনে দাঁড়াতে হবে, ভালো মানুষের পিছনে সাপোর্ট দিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যারা নেশাগ্রস্ত, বাবাখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, জমি দখল বাজ, চাঁদাবাজ, এরকম লোকের পিছন থেকে সরে আসতে হবে, এরকম লোককে সাপোর্ট করা বাদ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মেসেজ। সে যেই দলের হোক না কেন, কিন্তু ভালো মানুষের পিছনে আমাদেরকে দাঁড়াতে হবে, তাহলেই আমরা এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। দেখেন ভাই, এই সমাজকে খারাপ করার মেইন পিছনে তো আমরাই দায়ী। আমরাই তো একজন খারাপ মানুষকে সাপোর্ট দিয়ে তাকে অনেক উচ্চ একটা পর্যায়ে নিয়ে যাই, পরে সে খারাপ কাজ করলে তখন আমরা কান্নাকাটি শুরু করি। তো যাতে করে আমাদেরকে কান্নাকাটি না করতে হয়, সেই বিষয়ের উপর খেয়াল রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনার মূল্যবান মতামত জানালে আরেকজন এসে সেই মূল্যবান মতামতটি পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো আপনি কি চান না যে আপনার একটি কমেন্ট করার দ্বারা একজন কিছু শিখুক, একজন কিছু জানুক? সেটি অবশ্যই আপনি চাইবেন। সেজন্য আপনাকে বলবো একটি কমেন্ট করে আমাদের এই ভিডিওতে তারপর যাবেন। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।